মাদ্রাসা নিয়ে অনেক ঘটনা শোনা যায়। যারা মাদ্রাসা লাইনে পড়ালেখা করে তারা অনেকেই ফেস করে অনেক ঘটনার সাথে। লিসেনার্স, এই ঘটনাটা মাদ্রাসার এক ছাত্রের সাথে ঘটা একটি ঘটনা। ঘটনাটি আমার সাথে শেয়ার করে আমার এক ফ্রেন্ড। ও সেই মাদ্রাসায় পড়ে। সে সেই ছেলের ক্লাসমেট। মাদ্রাসার সেই ছেলেটির নাম মাহমুদ। মাহমুদ একজন হাফেজ। মাহমুদের গত বছর মানে 2018-তে বিভিন্ন মসজিদ থেকে তারাবির নামাজ পড়ানোর জন্য অফার আসে, কারণ তার কণ্ঠটা অনেক মধুর ছিল। তার তেলাওয়াত শুনতে অনেক ভালো লাগে সবার। তবে আমি শুনিনি, আমার এটা ফ্রেন্ড শুনেছিল। এর জন্যই তার চাহিদা একটু বেশি। তবে সে এগুলোকে বেশি প্রাধান্য দেয় না। তার মাদ্রাসার হুজুরের কথাতে পাশের এলাকার এক মসজিদে তারাবি পড়ানোর জন্য রাজি হয়ে যায়। তাই সে তার ওস্তাদের কথা মতো একদিন আগেই ওই এলাকায় চলে যায়। তবে আশ্চর্যের ব্যাপার হলো, ওই দিন মাগরিবের নামাজের পর আর কোথাও মাহমুদকে খুঁজে পাওয়া যায়নি। তার বাসা ওখান থেকে খুব কাছে, বিধায় ওইখানে খোঁজখবর নেওয়া হয়। বাসা থেকে বলা হয় মাহমুদ আসেনি, আর কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। মোটামুটি বাসার সবাই আর ওই মাদ্রাসার ইমাম সাহেব টেনশনে পড়ে যায়। পরে যেই মাদ্রাসায় মাহমুদ পড়ালেখা করত, ইমাম সাহেব ও মাহমুদের এক বড় ভাই ঘটনাটা ওই মাদ্রাসার বড় হুজুরকে জানায়। বড় হুজুর ঘটনাটা শোনার পর তাদেরকে মাদ্রাসায় বসিয়ে অজু করে তার রুমের ভিতরে প্রবেশ করে দরজা আটকিয়ে দেয়। অনেকক্ষণ পর হুজুর বের হয়ে আসে। কিছুটা ক্লান্তির ভাব নিয়ে ফিরে আসে সে, এবং তার শরীরে কিছুটা ঘাম বের হয়ে আসে। তারপর বলে, মাহমুদের কিছু হয়নি, সে কিছুদিনের মধ্যে চলে আসবে, তোমরা চিন্তা করো না। তিনি বলার পর ঠিক 17 রমজানে যে মসজিদে মাহমুদের তারাবি পড়ানোর কথা ছিল, ওই মসজিদে আসরের নামাজের শেষে তাকে দেখা যায়। সেও তাদের সাথে নামাজ পড়তেছে। নামাজ শেষে তাকে দেখে সবাই অবাক হয়ে যায়। তাকে অনেকে অনেক রকম প্রশ্ন করে, এই কয়দিন কোথায় ছিলেন, কি করেছেন, কিভাবে ছিলেন, কার সাথে ছিলেন। এইসব কথা শুনে মাহমুদ রীতিমতো আশ্চর্য হয়ে যায়। সে বলে, আমি তো আপনাদের সাথেই ছিলাম, আপনাদেরকে তারাবিও পড়াইলাম। আজ 17ই রমজান, আজ আপনাদেরকে তারাবিতে 21তম পারা শেষ করব। তবে একজনকে উদ্দেশ্য করে বলে, গতকাল না আপনার বাসায় দাওয়াত খেতে গেলাম। এই সব শোনার পর এলাকাবাসী রীতিমতো ভয় পেয়ে যায়। তখন ইমাম সাহেব সবার থেকে আলাদা করে মাহমুদের নিজের রুমে নিয়ে আসে, সব কিছু খুলে বলে। তারপরও মাহমুদ বিশ্বাস করতে পারেনি এ কয়দিন সে অন্য কোথায় ছিল। তবে পরে হুজুরের মাধ্যমে জানা যায় মাহমুদকে রমজানের আগে জিনেরা নিয়ে যায়। তারা তাকে বুঝতে দেয়নি তাকে তারা নিয়ে আসছে, যাতে সে ভয় না পায়। তাই জিনেরা তাদের মাহমুদের পরিচিত মানুষের মতোই রূপ ধরেছিল, যার জন্য তার কোনো সন্দেহ হয়নি। এমনকি মাহমুদ ওই সময় মাঝে মাঝে বাসায় যেত তার পরিবারের সাথে দেখা করতে। সব কিছুই তার পরিবারের মতোই নর্মালভাবেই তাদের সবার সাথে কথা বলতো। তবে মাহমুদ বড় হুজুরের এই কথাগুলো শোনার পর 3টা বিষয়ে তার সন্দেহ হয়। ওইখানে থাকার সময় তার বড় ভাইয়ের সাথে একটা বিষয় নিয়ে আলাপ হয়। পরে যখন ওই বিষয় সম্পর্কে জানতে চায়, তার ভাই বলে, আমি কিছুই জানি না। তার পরিবার অনেকটা ধার্মিক, বিধায় তার ভাবি অর্থাৎ বড় ভাইয়ের বউ কখনো তার সাথে দেখা করতো না। কিন্তু ওই সময় তার ভাবি তার সাথে দেখা করত। তবে তাদের উচ্চতা স্বাভাবিক মানুষের উচ্চতা থেকে একটু বেশি ছিল। তবে আরেকটা আশ্চর্যের ব্যাপার হলো, 28 রমজানে মাদ্রাসায় তার অনেক বন্ধুর সাথে দেখা হয়। তারা অনেকে তারাবি পড়িয়ে হাদিয়া পেয়েছে, কেউ কেউ ঈদের জন্য কেনাকাটা করতে যাচ্ছে, কিন্তু সে কোনো হাদিয়া পায়নি। তাই তার মনটা কিছুটা খারাপ থাকে। তার সহপাঠীরা একটু মজা করে বলে, কিরে, জিনেরা তোকে হাদিয়া দেয়নি? তবে ওই দিন রাতে ঘুমের মধ্যে কেউ একজন বলতেছে, আমাদের ইচ্ছে ছিল 30 পারা কোরআন শুনবো আপনার কাছ থেকে, তার আগেই চলে আসলেন, আমাদের ভাগ্যে হয়তো ছিল না। এই বলে পকেটে কি যেন জোর করে দিয়ে চলে যায়। পরদিন সকালবেলা যখন রাতের স্বপ্নের কথা মনে হয়, তখন পকেটে হাত দিয়ে দেখে একটি থলেটা খুলে দেখে অনেকগুলো টাকা, আর সাথে 3টা স্বর্ণের কয়েন। টাকাগুলো গনে দেখে 25,000 টাকা আছে। ঘটনাটি বড় হুজুরকে জানানো হয়। তখন হুজুর হাসি দিয়ে বলে, ওরা তোমাকে হাদিয়া দিয়েছে। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। এই ঘটনাটি আমার আব্বুর সাথে ঘটে বেশ কয়েক বছর আগে। আমার আব্বু আর্মিতে চাকরি করত, তখন ওয়ারেন্ট অফিসার পদে। আমাদেরকে কোয়ার্টারে থাকার জন্য পারমিশন দেওয়া হলেও নিজস্ব বাসা থাকায় আমরা কোয়ার্টারে থাকিনি।
মানে আমাদের বাসাতেই ছিলাম। তখন আমরা যেখানে ছিলাম আমাদের বাসার পাশে অনেক বাঁশবাগান ছিল, আর সেই সাথে ছিল অনেকগুলো কবর। আব্বুর প্রায় রাতেই ডিউটি থাকতো, এই রাত 12টা থেকে 2টা পর্যন্ত, কোনোদিন রাত 2টা থেকে 4টা পর্যন্ত। বাসার কাছেই ক্যান্টনমেন্ট হওয়ার কারণে আব্বু সাইকেল নিয়ে যাওয়া আসা করত, কারণ বাসা থেকে ক্যান্টনমেন্টের ভিতরে যেতে 3 থেকে 4 মিনিট লাগে সাইকেলে গেলে। আব্বু খুব আল্লাহ ভীরু। আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে আব্বুকে কোনোদিন 1 ওয়াক্ত নামাজ কাজা করতে দেখিনি। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি মাঝরাতে আমার ঘুম ভাঙলে তাহাজ্জুদের নামাজও পড়তে দেখি। তো যাই হোক, এক রাতে ভয়ানক একটা ঘটনা ঘটেছিল। আব্বু মাঝরাতে বাঁশবাগানের ওই দিক থেকে আসার সময় অনেক কিছুই চোখে পড়তো আব্বুর। সেটা আমাদের তিনি বলতেন সকালবেলা একদিন নাকি একটা মানুষকে দেখা যেত, সাদা জুব্বা পরে অনেক লম্বা, আব্বুকে সালাম দিতে। সেটা অবশ্য ভোরবেলা, সম্ভবত 5:30টার দিকে। কিন্তু যেই ঘটনার জন্য আব্বু অনেক ভয় পেয়ে যায় সেটা হলো আমাদের বাসার সামনে একটা বেলগাছ আছে, সেখানে অবশ্য এখন বাড়ি করেছে। আব্বু ডিউটি শেষে রাত 2:30 সম্ভবত যখন বাঁশবাগানের ওই দিক থেকে আসছিল, তখন একটা লোক আব্বুর পাশে দৌড়াচ্ছিল আর বলছিল, তোর সাহস অনেক বেশি, চল আজ ঘুরে আসি আমরা। এটা শুনে আব্বু জোরে জোরে আয়াতুল কুরসি পড়া শুরু করে দিছিল আর খুব জোরে সাইকেল চালাচ্ছিল। আর বাসার কাছে আসতে দেখে কবরস্থানের ওখানে কে যেন লাল শাড়ি পরে বসে আছে। আব্বু তখন অনেকটা ভয় পেয়ে যায় আর ইয়া আল্লাহ ইয়া আজিজু এটা পড়তে শুরু করে। আর যখন এই বাসার সামনে আসে তখন দেখে বেলগাছের নিচে একটা সাদা কাপড় পরা ব্যক্তি আব্বুর দিকে এগিয়ে আসে আব্বুর সাইকেলের পিছনে ওঠে। আব্বু তখন ঘামছিল পুরোপুরিভাবে আর এমন চিৎকার দিয়ে উঠল যে আমাদের বাসা থেকে আম্মু শুনতে পেল, কারণ আব্বু তখন 11:30 বের হয়েছিল। আম্মুর তখন ঘুম ঠিক মতো হয়নি, এপাশ ওপাশ করছিল। আব্বুর সেই চিৎকার শুনে আম্মু বের হলো আর আব্বু বাসায় এসে অজু করে নামাজে দাঁড়ালো। সকাল থেকে আব্বুর জ্বর শুরু হয়, 15 দিন হলো জ্বরের। আর্মির CMHA ভর্তি করানো হলো, রক্ত পরীক্ষা হলো, মলমূত্র পরীক্ষা হলো, কোনো কিছুই ধরা পড়লো না। জ্বর তখন 33 দিন। তখন আব্বুর মিশনের নাম এলো আইভেরি কোস্টে লাইব্রেরিতে। আব্বুর এত জ্বর থাকার কারণে আব্বুর নাম বাতিল করে আরেকজনের নাম দেওয়া হলো। এখানে একটা ঘটনা ঘটে যায়, আব্বুর পরিবর্তে যে ব্যক্তিদের নাম আসে সেই ব্যক্তি সহ 5 জন মারা যায় ওই মিশনে। আব্বুর জ্বর এখনো কমছে না। তখন একটা হুজুরের কাছে পানি পড়া নিতে গেল। হুজুর পানি পড়া দিল, পানি পড়া খাওয়ানো হলে আব্বু কিছুটা সুস্থ হলো। আর তারপরের দিন আবার পানি পড়া নিতে গেলে হুজুর বলে, আমি আর দিতে পারবো না, আমার পরিবারের ক্ষতি হবে, কিন্তু এটার করলে তো চুপ থাকা যাবে না। মাদ্রাসার হুজুরের কাছে গেলে জানতে পারলাম যে আব্বুকে সেই দিন রাতে 23টা জিন মিলে আক্রমণ করেছিল। ওদের লক্ষ্য ছিল আব্বুকে মেরে ফেলবে, কিন্তু তারা ব্যর্থ হয়। এখন যারা এই পানি পড়া দিতে যাবে তাদেরকেই ক্ষতি করবে। মাদ্রাসার হুজুরদের ভয় থাকে না। উনি পানি পড়া দিল, আব্বু 5 দিনের মাথায় সুস্থ হয়ে গেল। আর হুজুর নাকি 2 দিন অসুস্থ ছিল। পরে আব্বু সুস্থ হয়ে হুজুরের কাছে গেল, কারণ জানতে কেন তারা আক্রমণ করলো তার উপরে, আব্বু তো কারো ক্ষতি করেনি। তখন হুজুর বলল, আপনি এক রাতে আসার সময় থুতু ফেলেছিলেন রাস্তার পাশে বাগানের ওখানে, আর ওখানেই জিনেরা মিলে বৈঠক করছিল। আপনি তখন সূরা পড়ছিলেন দেখে ওই দিন আপনাকে তারা কিছুই বলেনি। পরের দিন তাদের মধ্যে অবাধ্য জিন আপনার সূরার তোয়াক্কা না করে আপনার সাথে দৌড়াচ্ছিল। আর যে আপনার সাইকেলের পিছনে বসেছিল সেই ছিল ওইগুলো জিনগুলোর মধ্যে সবচেয়ে ভালো। উনি চাননি আপনার ক্ষতি হোক, এজন্য আপনার বাড়ির কাছেই আপনার জন্য অপেক্ষা করছিল। আর তাকে দেখি আপনি ভয় পেয়ে চিৎকার করেছিলেন। আব্বু বলল, এ তো কিছু আপনি কিভাবে জানলেন? হুজুর তখন উত্তর দিল, যে জিন আপনার সাইকেলের পিছনে উঠেছিল ও এখন এই রুমের মধ্যেই আছে। এই মাদ্রাসার সাথে এই জিনের অনেক আগে থেকে সম্পর্ক। আব্বু তখন রুমের মধ্যে ওনাকে উদ্দেশ্য করে একটা সালাম দিয়ে, হুজুরকে একটা সালাম দিয়ে বের হয়ে আসলো। দোয়া করবেন আব্বুর জন্য, আব্বু যেন সুস্থ থাকে আর এমনই আল্লাহ ভীরু থাকে। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনা চলে যাব। তো লিসেনার্স, এই ঘটনাটি কে লিখেছেন আমি জানি না, তবে ঘটনাটি যে পাঠিয়েছেন এই ঘটনা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমি আশা করি আপনারা ঘটনাটি মনোযোগ সহকারে শুনবেন। ঘটনাটি আমার স্যারকে নিয়ে, আজ থেকে কয়েক বছর আগের, চট্টগ্রাম জেলার কোনো একটি এলাকার। বলা বাহুল্য তৎকালীন সময়ে সেই এলাকায় ইলেকট্রিসিটি খুব কম ছিল। দিনের বেলায় কারেন্ট নেই বললেই চলতো। সন্ধ্যার পর পল্লী বিদ্যুৎ অফিস ইলেকট্রিসিটি দিত।
একদিন সন্ধ্যায় টিভি দেখার জন্য স্যারের বন্ধু বিদ্যুতের তার ঠিক করার জন্য সিঁড়ি বেয়ে বিদ্যুতের খুঁটিতে উঠছিল। আগেই বলেছিলাম দিনে বিদ্যুৎ কম থাকতো। সেদিন বিদ্যুৎ অফিস কারেন্টের খুঁটিনাটি সমস্যা তদারকি করার জন্য দিনের বেলায় বিদ্যুৎ দিয়েছিল, কিন্তু স্যারের বন্ধু জানা ছিল না তা। বন্ধুরি যখন বিদ্যুতের তারে হাত দেয়, এমনভাবে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে বিকট শব্দে উপর থেকে পড়ে জায়গাতেই সে মৃত্যুবরণ করে। ঘটনাটি শুরু হয় এখান থেকেই। ছেলেটিকে প্রথমে মেডিকেলে, তারপর থানায়, তারপর পোস্টমর্টম করার জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হয়। পোস্টমর্টম শেষে যাবতীয় কাজ সম্পন্ন করে স্যারের বন্ধুকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। যেদিন দাফন করা হয় সেদিন রাতে ছেলেটির মা, বাবা, বন্ধু কেউ নিজেকে ধরে রাখতে পারেনি। কি থেকে কি হয়ে গেল, এইভাবে সবাই নির্বাক হয়ে গিয়েছিল। বলে রাখা ভালো, স্যার আর স্যারের বন্ধু একই বিছানায় ঘুমাতো। স্যার এতটাই হতাশায় ছিলেন যে ওই দিন রাতে স্যারের ঘুম আসছিল না। চোখ বেয়ে পানি পড়ছিল আর নির্বাক হয়ে গিয়েছিল স্যার। রাতে যখন স্যার ঘুমাচ্ছিলেন, স্যার হঠাৎ খেয়াল করলেন কে যেন স্যারের রুমের দরজাটা আলতো করে খুলল। স্যার দেখলো কাফনের কাপড় পরা একটা মানুষ স্যারের রুমে প্রবেশ করলো। তিনি আরও খেয়াল করলেন তার মাথার উপর এবং নিচে কাফনের গিট বাঁধা ছিল, পেটের মাঝেও গিট বাঁধা ছিল, শুধু মুখটাই দেখা যাচ্ছিল। সুঘ্রাণে মনে হচ্ছিল এইমাত্র লাশটিকে কাফনের কাপড় পরানো হলো। স্যার লাশটাকে দেখে এতটাই ভয় পেয়েছিলেন যে উনি শোয়া থেকে ওঠার শক্তি হারিয়ে ফেলেছিলেন। স্যার সেদিন লাশটার হাঁটা চলার লক্ষ্য উপলব্ধি করতে লাগলেন। স্যারের বন্ধু যে বালিশে ঘুমাতো, কাফনে জড়ানো সেই লাশটি ওর বালিশে স্যারের পাশে এসে শুইল এবং স্যারের দিকে দেখে এক অদ্ভুত ভয়ানক হাসি দিল। এইবার স্যার খেয়াল করলেন এটা আর কেউ না, স্যারের বন্ধু আজিজ, যে আজ সকালে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গিয়েছিল। স্যার ভয়ে এতটা শক্ত হয়ে গিয়েছিল যে অসহায়ের মতো চুপ করে থাকা স্যার আর কিছু উপায় ছিল না। সারা রাত লাশটি স্যারের দিকে দেখে হাসছিল। এরকম হাসি আর চেহারা এতটাই ভয়ানক ছিল যে যে কেউ ভয়ে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হবে। স্যার মনে মনে দোয়া দরুদ পড়তে লাগলো আর লাশটির দিকে না তাকানোর চেষ্টা করলো। সারা রাত স্যার ওই লাশটির অদ্ভুত হাসি আর কান্না ও ভয়ানক চেহারাটা দেখে দেখে কাটালো। যখন ফজরের আজান দিচ্ছিল, লাশটি খাট থেকে উঠে বসলো এবং স্যারকে বলল, কাল রাতেও দরজা খোলা রাখিস, আমি আসবো। স্যার ওই দিন এতটাই ভয় পেয়েছিল স্যারের জ্বর এসে গিয়েছিল। ঘটনাটি এখানে শেষ হয়ে গেলে ভালো হতে পারত। স্যারের বাড়ি আজিজদের পাশে। পরের দিন স্যার যখন স্যারের রুমে ঘুমাচ্ছিল, লাশটি আবার স্যারের দরজার সামনে এসে দাঁড়ালো এবং দরজায় টোকা দিতে লাগলো। স্যার বেড়ার ছিদ্র দিয়ে ভয়ে ভয়ে দেখলো ঠিক আগের দিনের মতো কাফনের কাপড় পরা আজিজের রূপধারী ভয়ানক অবয়বটি স্যারের দরজার সামনে দাঁড়িয়ে দরজায় জোরে জোরে টোকা দিতে লাগলো আর অদ্ভুতভাবে হাসছিল। স্যার সেদিন ভয়ে আর নিজেকে ধরে রাখতে পারেনি। সেদিন উনি বেহুশ হয়ে গিয়েছিলেন। স্যার যখন আজিজের ভয়ানক অবয়বটিকে অ্যাভয়েড করা শুরু করলো, এইবার আজিজের কাফনে মোড়ানো ভয়ানক অবয়বটি আজিজের মাকে বিরক্ত করতে শুরু করলো। তার মৃত্যুর তৃতীয় দিন রাতে আজিজের মায়ের শোয়ার ঘরের দরজায় গিয়ে জোরে জোরে আঘাত করতে লাগলো এবং চিৎকার করে বলতে লাগলো, মা দরজাটা খুলো, আমি ঘুমাবো, কবরস্থানে একা আমার ডর করে, তুমি আমারে বাঁচাও। জীবনের একটা চিরন্তন সত্য, একটা মানুষ জীবিত থাকলে সবাই ওর সাথে স্বাভাবিক থাকে, আর যখন সে মারা যায় তখন তাকে সবাই ভয় পায়, হোক না সে যতই আপন। তবুও মা বলে কথা। ছেলেটির মা তার ছেলের আর্তনাদ আর কষ্ট সহ্য করতে না পেরে যখন দরজা খুলতে গেল, তখন আজিজের বাবা আজিজের মায়ের হাত ধরে ফেললো এবং জোরে জোরে দরুদ পড়ে পড়ে বলল, এটা আমাদের আজিজ না, নিশ্চয় এটা অন্য কোনো কিছু হবে, ওর পাশে যাস না। মা নিজেকে সামলিয়ে বিছানায় সারা রাত ছটফট করতে লাগলো। ওইদিকে বাইরে কাফনে জড়ানো আজিজের অবয়বটি জোরে জোরে কান্না করতে লাগলো। ওরা খেয়াল করলো আজিজ বাইরে থেকে কিছুক্ষণ কাঁদছিল, আবার অদ্ভুতভাবে ভয়ানক হাসি দিচ্ছিল। যখন ফজরের আজান দিল, আজিজের অবয়বটি চলে গেল। এরপর দেখা গেল আজিজের কাফনে জড়ানো অবয়বটি দিনের বেলায় আসতে শুরু করলো। কখনো তার মায়ের সামনে এসে দাঁড়ায়, অদ্ভুতভাবে হাসে। আজিজের চেহারা আর হাসিটা এতটা ভয়ানক দেখাচ্ছিল, ওরা কেউ নিজেকে ধরে রাখতে পারেনি। যার সামনে এসে দাঁড়াতো ও দেখার কয়েক মিনিটের মধ্যেই বেহুশ হয়ে যেত। এরকম টানা 3 মাস এইভাবে ঘটনা ঘটতে লাগলো। ওরা ব্যাপারটা কাউকে শেয়ার করেনি, কারণ হাজার হোক
তাদের একমাত্র ছেলে ছিল আজিজ। তারা আর উপায় না পেয়ে একজন অভিজ্ঞ আলেম হুজুরের কাছে ছুটে যান। আজিজের মা, বাবা, স্যার, আলেম সব ঘটনা শুনে এটাই উপলব্ধি করতে পারলেন হঠাৎ আজিজের মৃত্যুটাও আশা করেনি তিনি। তাই আজিজের অতৃপ্ত আত্মাটা শান্তি পাচ্ছিল না। তাই একাকিত্বতা দূর করার জন্য আজিজ আপনাদের সাথে সাক্ষাৎ করতে চেয়েছিল, থাকতে চেয়েছিল। হুজুর আজিজের মা বাবাকে বললেন, আপনারা আপনাদের বাড়ি আর উঠানটা ত্যাগ করুন, দেখবেন আল্লাহর রহমতে আপনাদের কাছে আজিজ আর আসবে না। হুজুরের কথায় ওরা বাড়ি ত্যাগ করে অন্যত্র চলে গেল। আর স্যার প্রায় 4 মাস ঘরের বাইরে চলে গিয়ে শহরে আমাদের বাসায় চলে এসেছিল। স্যারের বাবা মাও নাকি আজিজদের ঘর থেকে অদ্ভুত ধরনের হাসি আর কান্নার আওয়াজ শুনতে পেত। কাফনে মোড়ানো অবয়বটিকে নাকি ওরা জানালার ফাঁক দিয়ে লুকে কয়েকবার দেখেছিল। এর কয়েক মাস পর আজিজদের ঘরটা ঝড়ে ভেঙে পড়ে যায়, পুরো উঠান খালি হয়ে যায়। আর সেই কাফনে জড়ানো আজিজের সেই অবয়বটিকে আর কেউ কোনোদিন দেখতে পায়নি। আমরা 2 দিনের জন্য কোথাও বেড়াতে গেলে পরিবারকে, ঘরকে, প্রিয় মানুষগুলিকে, এমনকি এলাকাকে কতই না মিস করি। আজিজেরও তো আমাদের মতো একটা মন ছিল, কল্পনাও করতে পারিনি এভাবে হঠাৎ সে চলে যেতে পারে। তাই ওর অতৃপ্ত আত্মা কিনা জানি না। সে যাই হোক, ও একটা পরিবার খুঁজেছিল, বন্ধু খুঁজেছিল, কিন্তু সে কাউকেই পায়নি। প্রিয় লিসেনার্স, আমাদের মৃত্যু কখন কিভাবে হবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই সব সময় আমরা ভালো কাজ করব, নিরাপদে চলব, খারাপ কাজ ত্যাগ করব, নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করব। মৃত্যুর পর কেউ আপনার আপন হবে না। আপনার আমার আমলনামায় ভালো কাজ আর মন্দ কাজগুলো ছাড়া কেউ আপনার সঙ্গী হবে না। এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আমার চাচাতো বোনের সত্য ঘটনা আপনাদের কাছে তুলে ধরব। এটা তার নিজের সাথে ঘটা ঘটনা। আমি তার মতোই বলার চেষ্টা করছি। আমাদের বাড়ি মুন্সিগঞ্জ, যেখানে আমাদের নিজস্ব বাড়িতে থাকি আমরা। বাড়ির সামনে একটি পুল রয়েছে, তার পাশ দিয়ে চলাচল করি সব সময়। সাথেই বাজার রয়েছে। তো কয়েক মাস আগে আমার সাথে কিছু ভৌতিক ঘটনা ঘটে, যার স্মৃতি এখনো আমাকে তাড়িয়ে বেড়ায়। সব সময়ের মতো ওই দিনও আমি কলেজ থেকে বাসায় যাচ্ছিলাম। তো যখন পুলের কাছে আসলাম তখন মনে হলো কিছু একটা পুলের কাছে রয়েছে। আমি আর তেমন গুরুত্ব দেইনি, বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হলাম। আম্মু আমাকে বলল যে আমাদের বাসায় কারেন্টের সমস্যা হয়েছে, পাশের বাসায় কারেন্ট আছে, আমাদের বাসায় কারেন্ট নেই। তো আম্মু গেলেন ইলেকট্রিশিয়ান আনতে। আমি বাসায় একাই রইলাম। হঠাৎ নিজের অনিচ্ছায় নিজের গলায় ওড়না পেঁচিয়ে ধরলাম। কতক্ষণ ধরেছিলাম আমি জানি না। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে আয়নার কাছে আবিষ্কার করলাম। আমি বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম এবং আবার আয়নার সামনে দাঁড়ালাম। এবার লক্ষ্য করলাম যে আমার গলার দিকটা লাল হয়ে আছে। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। এমনভাবে কিছুদিন কেটে গেল। আমি ফিল করি কেউ আমার সাথে আছে, তার স্পর্শ আমি বুঝতে পারি। রাতে ঘুমালে এমন কিছু আমার সাথে হচ্ছে যা খুবই খারাপ হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠলে দেখি আমার ঘাড়ে আর পিঠে নখের আঁচড়ের চিহ্ন। বেশ বুঝতে পারছি আমি শুকিয়ে যাচ্ছি অনেকটা, আর শরীর ক্লান্ত লাগে, শুয়ে থাকতে ইচ্ছে করে সব সময় আমি আমার মাকে সব খুলে বলি। মা খুব টেনশনে পড়ে যান। রাতে আমাকে আর একা ঘুমাতে দেয়নি। পরদিন আম্মু এক হুজুরকে ডেকে আনলেন। হুজুর আমাদের বাড়ি ভালোভাবে দেখলেন এবং যেটা বললেন তার সারমর্মটা এমন যে আমাদের বাড়ির পাশে যে পুলটা আছে সেখানে একটি পুরুষ জিন থাকে। যেদিন আমি ওই জিনটি দ্বারা আক্রান্ত হই ওই দিন আমি পুলের পাশ দিয়ে যাওয়ার সময় চুল ছেড়ে যাচ্ছিলাম, যার কারণে আমি জিনটি দ্বারা আক্রান্ত হই। এছাড়াও আরেকটি কারণ হচ্ছে যে জিনটি আমাকে পছন্দ করে, সে আমাকে নিয়ে যেতে চায়, তাই সে আমার উপর ভর করেছে। হুজুর জিনটিকে আমার থেকে ছড়ানোর জন্য আমাকে একটা তাবিজ দিলেন এবং আমাদের পুরো বাড়ি দোয়া পরে বাঁধিয়ে দিলেন। আর আম্মুকে বলে গেলেন আমার বিয়ে হয়ে গেলে আর কোনো সমস্যা হবে না। কিন্তু আমি জিন ভূতে বিশ্বাস ছিল না আমার, তাই তাবিজটি ফেলে দিলাম। কারণ আমি মনে করছিলাম এটা হুজুরদের টাকা আয়ের একটি উপায় মাত্র। কিন্তু অতি শীঘ্রই আমার ধারণা ভুলে প্রমাণিত হলো। আমি আবার অনুভব করতে শুরু করলাম যে যেন একটা আমার চারপাশে অবস্থান করে এবং আমার উপরে দৃষ্টি রাখে। আম্মু বলার পরে আবার হুজুরের কাছে তাবিজ এনে দিলেন আর আমার জন্য ছেলে দেখা শুরু করে দিলেন। অনেক পাত্র আসলেন, আমাকে দেখে যান, বাট কিছু অনেকটা প্রবলেম হয় আর বিয়েটা ভেঙে যায়। এমন করতে করতে কয়েক বছর কেটে গেল, আমার বিয়ে আর হয়নি। মাঝখানে আমার দাদি মারা যান আর আমার তাবিজটা অকেজো হয়ে যায়। মৃত বাড়িতে গেলে না হয় মৃত ব্যক্তিকে স্পর্শ করলে
তাবিজ নষ্ট হয়ে যায়, আবার সেই আগের মতো অবস্থা হয়ে যায় আমার। মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ে যাই। একদিন যখন আমার বিছানায় শুয়েছিলাম, তখন হঠাৎ দেখি সাদা চাদর পরা কেউ একজন আমার পাশে শুয়ে আছে। আমি তার মুখ দেখতে পাচ্ছিলাম। এই ঘটনায় আমি খুবই ভয় পেয়ে গেলাম এবং চিৎকার দিয়ে উঠলাম। আমার চিৎকার শুনে পাশের রুম থেকে আম্মু আসলো। তখন আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। আম্মু আমাকে জড়িয়ে ধরলো। তখন আমি আর আম্মু দুইজনই দেখতে পেলাম যে একটি সাদা চাদর গায়ে দেওয়া লোক খোঁড়াতে খোঁড়াতে চলে গেল। ভয়ে আমাদের কারো মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। ওই ঘটনার পর থেকে আমাকে একা রুমে থাকতে দেওয়া হয় না। আম্মুও ভেবে পাচ্ছিলেন না কি করবেন। আবার তিনি হুজুরের কাছে গেলেন এবং সব ঘটনা খুলে বললেন। হুজুর সব শুনে আমাদের বাসায় আসলেন এবং দোয়া পরে আমার শরীর বাঁধিয়ে দিলেন। 1 মাসের মতো ভালোই ছিলাম। তারপর আবার শুরু হলো এক নতুন সমস্যা। আমি আয়নার সামনে গিয়ে নিজের ওড়না গলায় পেঁচিয়ে ধরতাম এবং নিজেকে মারতাম খুব। আম্মু এটা দেখে অনেক চিন্তিত হলেন। তিনি অনেক বড় হুজুরের কাছে নিয়ে গেলেন আমাকে। তারা আমাকে কিছু তাবিজ দিলেন আর বলে দিয়েছেন পুরোপুরি ছাড়াতে পারবেন না। এখন আল্লাহর রহমতে আমি ভালো আছি, কিন্তু মনের মধ্যে ভয়টা এখনো রয়ে গেছে। জানি না ভবিষ্যতে কি হবে। এই ছিল আমার বোনের ঘটনা। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। ঘটনাটি যিনি লিখে পাঠিয়েছেন তিনি তার নাম উল্লেখ করেননি। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। ঘটনাটি 1.5 বছর আগে ঘটেছিল। আমার বিয়ের 3 মাস পরের ঘটনা। আগেই বলে নিচ্ছি, আমার শ্বশুর বাড়িতে জয়েন্ট ফ্যামিলি। ঘটনার দিন মাগরিবের পর আমরা সবাই বাড়িতে টিভি দেখছিলাম। তো কিছুক্ষণ পর লোডশেডিং হয়। পরে সবাই টিভির রুম থেকে যার যার রুমে চলে যায়, কিন্তু আমার শাশুড়ি ওই রুমেই শুয়ে থাকে। কারেন্ট না থাকায় আমি আর বাড়ির অন্যান্য সবাই একসাথে গল্প করছিলাম, আর গল্পের টপিক ছিল ভূতের গল্প। আমার শ্বশুর আর স্বামী বাসায় ছিল না, আর আমার শাশুড়ি টিভির রুমে প্রায় নিদ্রাচ্ছন্ন ছিল। আর একটা কথা বলে রাখি, টিভির রুমের পরই আমার রুম। মাঝখানে দরজা ছিল আর দরজাটা খোলা ছিল, আর কারেন্ট যাওয়ার পর আমি শুধু টিভির রুমেই আলো জ্বালিয়েছিলাম। তো আমরা সবাই এক রুমে বসে যখন গল্প করছিলাম, তখন হঠাৎ করে আমার শাশুড়ি এসে আমাকে বলল, তুমি কি একটু আগে তোমার রুমে গিয়েছিলে নাকি? আমি এতগুলো ডাক দিলাম, কথা বললা না কেন? কিন্তু আমি তো যাইনি। ওনাকে বললাম, আম্মু আমি তো আলো জ্বালিয়ে সরাসরি সবার সাথে এই ঘরেই এসেছি, আমি তো যাইনি ওখানে। উনি বললেন, কি বলো? আমি তো নূপুর পায়ে হাঁটার শব্দ শুনলাম তোমার ঘরে। তোমার পায়েও তো নূপুর, তাই ভাবলাম তুমি। অনেকগুলো ডাক দিলাম কিন্তু কোনো সারা শব্দ পেলাম না। দৌড়ে এলাম তোমার কাছে তাই। কিন্তু আমি তো নূপুর আজকে সকালেই খুলে রেখেছিলাম। এখন আমার পায়ে তো কোনো নূপুরই নেই। এ কথা শোনার পর সবার গলা শুকিয়ে গেল, আর আমরাও ভূতের ব্যাপারে গল্প করছিলাম। আবার তার মধ্যে কারেন্ট ছিল না। আমরা সবাই ভয় পেয়ে গেলাম এবং একসাথে বারান্দায় বসে রইলাম সবাই। তারপর আমি আমার স্বামীকে ফোন দিয়ে বললাম, কোথায় তুমি? কারেন্ট নেই, আমরা সবাই ভয় পাচ্ছি, তাড়াতাড়ি বাসায় আসো। আমার স্বামী হাসলো, কিন্তু 10 মিনিট পরেই সে আবার বাসায় চলে আসলো। তারপর ওই এসে দেখলো আমরা সবাই বারান্দায় বসে আছি। সেটা দেখে বলল, কি ব্যাপার, তোমরা কি নিয়ে এত ভয় পাইছো যে সবাই বারান্দায় জড়সড় হয়ে বসে আছো? তখন আমার শ্বশুরও আসলো। পরে ওদেরকে আমি বললাম সব কথাই, কিন্তু যেহেতু ওনারা ছেলে মানুষ, সাহস বেশি, দুজনেই আমাদের কথা নিয়ে কিছুটা মজা করলেন। পরে ওনারাও বসলেন, আর আমরা সবাই মিলে ভূত নিয়ে নানা রকম কথা বলতে লাগলাম। রাত তখন 9:30। তখনও কারেন্ট আসে নাই। পরে আমরা আর কারেন্টের অপেক্ষায় না থেকে সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেলাম। যেহেতু আমার রুমেই আমার শাশুড়ি ওই নূপুর পায়ে হাঁটার শব্দ পেয়েছিলেন, তাই আমি অনেকক্ষণ ভয় পাচ্ছিলাম। আমার হাজব্যান্ডকে বললাম, দেখো আমার অনেক ভয় করছে। সে বলল, আরে আমি আছি না, ভয় পেও না, চলো আমরা মুভি দেখি। পরে আমরা ফোনে মুভি দেখতে লাগলাম। 10 মিনিট পর থেকেই আমার অনেক অস্বস্তি লাগা শুরু করলো। কেমন যেন একটা অস্বস্তিতে পড়লাম, বলে বোঝাতে পারবো না। আমার স্বামীকে বললাম, সেও একই কথা বলল। আরও অনেক বিরক্তি লাগছিল। পরে সেও বলল, আচ্ছা মুভি দেখা বন্ধ করি, আমরা ঘুম আসার চেষ্টা করো। দুজনের ঘুমিয়ে পড়লাম। কিন্তু 10 থেকে 15 মিনিট পর আমার স্বামী ঘুম থেকে ছিটকে উঠল। তার সাথে সাথে আমিও উঠলাম। বললাম, কি হয়েছে তোমার? বলল, কি যেন একটা ভারী কিছু জিনিস আমার বুকের উপরে পড়লো। নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল আমার। পরে আমি আর ও দুজনেই দোয়া পরে আবার ঘুমানোর চেষ্টা করছিলাম। আবারও একই ঘটনা ঘটলো। এরকম কয়েকবার হওয়ার পর দুজনেই উঠে বসলাম। কোনোভাবেই ঘুমাতে পারছিলাম না আমরা। আর আমার 4টা লাভ বার্ড পাখি ছিল, যেগুলো আমি পুষতাম। আমরা উঠে বসার সাথে সাথেই পাখিগুলো অনেক চেঁচামেচি শুরু করলো। 3 থেকে 4 মিনিট পর থামলো তারা।
এখন আমরা দুজনেই অনেক অবাক হয়ে ভয় পেলাম, এগুলো কি হচ্ছে আমাদের সাথে। তখন আমি বললাম, আম্মু আব্বুকে ডাকি, অনেক ভয় করছে। পরে আমার হাজবেন্ড বলল, আচ্ছা আমি আব্বুকে কল দিচ্ছি, কিন্তু কোনো নেটওয়ার্ক পাচ্ছিল না, আগে কখনো এরকম হয়নি। তারপর ঘরের মধ্যে এমন অবস্থা ছিল যে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। পরে আমার স্বামী বলল, চলো অন্য ঘরে যাই। এ কথাটা বলার সাথে সাথেই টিভির রুমের আর আমাদের রুমের মাঝখানে যেই দরজাটা ছিল সেটা আপনা আপনিই খুলে যায়। আমার স্পষ্ট মনে আছে দরজা আমি লাগিয়েছিলাম। তাহলে দরজা আপনা আপনি কিভাবে খুললো? এবার দুজনেই মারাত্মক পরিমাণ ভয় পেলাম এবং অন্য রুমে গিয়ে শুয়ে পড়লাম। দুজনেই সারা রাত অনেক ওলটপালট স্বপ্ন দেখলাম। কোনো রকমে রাত পার হলো, কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো পরদিন সকালে উঠে দেখি আমার লাভবার্ড পাখি 4টাই খাঁচায় মরে পড়ে আছে। খুব কষ্ট লাগছিল পাখিগুলোর জন্য, কিন্তু আসলে কি হয়েছিল ওই দিন রাতে কিছুই এখনো বুঝে উঠতে পারিনি। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। ঘটনাটি যিনি লিখে পাঠিয়েছেন আমি তার ভাষায় বলার চেষ্টা করছি। ঘটনাটা সত্য কিনা জানা নেই, তবে ঘটনার সত্যতার ব্যাপারে আপনাদের কারো জানা থাকলে বলতে পারেন। আমার ফুপুর বাড়িতে একজন মহিলা আছে যার বিয়ে নাকি জিনের সাথে হয়েছে। মহিলার বাবা একজন মসজিদের ইমাম, আগাগোড়া আল্লাহ ভক্ত মানুষ ছিলেন শুনেছিলাম। তিনি গত হয়েছেন অনেক আগেই। তারপর থেকেই ঘটনা শুরু হয়। মেয়েটাকে মাঝে মাঝে গাছের ডালে বসে থাকতে দেখা যেত। মাঝরাতে নদীর পাড়ে মেয়েটাকে একা একা, কারোর সাথে কথা বলতো একা একা, আর খুব জোরে জোরে হাসতো। গ্রাম দেশে মেয়েদের এরকম আচরণ সত্যিই প্রশ্ন সাপেক্ষ। অনেকে বলতে লাগলো বাবার মৃত্যুর পর মেয়েটা নষ্ট হয়ে গেছে, আর অনেক কিছুই বলতে লাগলো তারা। অনেকে আবার বলতেছে মেয়েটাকে জিনে ধরেছে, যেহেতু সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিল সে, তাই ওর ভাইয়েরা জিন তাড়ানোর ওঝা নিয়ে এলো। ওঝা সরিষার তেল, তুতরা পাতা, ঝাঁটা চাইলো। কাজ শুরুর আগে হঠাৎ মেয়েটি পুরুষ কণ্ঠ গলায় বলতে লাগলো। প্রথমেই দিয়ে সালাম দিল, তারপরে সে বলল, আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, ক্ষতি করার চেষ্টাও করিনি, তাহলে আমার সাথে এমন ব্যবহার করছেন কেন? আর মেয়েটির ওপর কোনো আঘাত করার চেষ্টা করবেন না, আমি ওকে বিয়ে করব। পুরো এলাকাবাসী অবাক হয়ে গেল। ওঝা মেয়েটিকে সরষের তেল নাকে ধরে বলতে লাগলো, তুই যাবি কিনা বল, আর এখানে কিভাবে আসলি? জিনটা বলল, আমি অনেক দূরে থাকি, একদিন এখানে এসেছিলাম, কেন তা মনে নাই, তবে এই মসজিদে একদিন জুমার নামাজ পড়েছিলাম আমি। হামিদার বাবা ইমামতি করেছিলেন, আমার ওনার খুতবা খুব ভালো লেগেছিল। নামাজ শেষে আমি ওনার সাথে কথা বলেছিলাম, নিজের পরিচয় দিয়েছিলাম, উনি আমাকে মেহমান হিসেবে নিয়েছিলেন। তখন থেকে এখানে প্রায় আসতাম। একদিন উনি আমাকে দাওয়াত করে খাওয়ালেন, যদিও খাবারের পরিমাণ কম ছিল, তবুও আমি রাগ করিনি। হামিদা খুব সুন্দর মহিলা, তখন থেকে এই মেয়েটাকে পছন্দ করি আমি। ইমাম সাহেব প্রথম প্রথম খুব বকা দিতেন, পরে আর দেন না তিনি। উনি ভাবতেন মানুষ আর জিন বিয়ে হয় না কখনো, কিন্তু আমাদের অনেকেই মানুষকে বিয়ে করতে চায়, ওরা অনেক ভালো হয়। আমি জানি না এটা জায়েজ নাকি না জায়েজ, তবুও করব। আপনি তাড়িয়ে দিলে আবার আসব। আমি ভালো জিন, কারো ক্ষতি করতে চাই না, আপনারা নিশ্চিত থাকতে পারেন। আমি ওকে নিয়ে চলে যাবই। ওঝা বিরক্ত গলায় বলল, তুই এখনই চলে যা, না হয় আমি ঘর বেঁধে ধূপ পুরানো শুরু করব, তখন এখানেই মারা যাবি। জিনটা বলতে শুরু করলো, আমি এখন গেলেও পরে তো আবার চলে আসবো, লাভ কি? আমাদের এক জায়গায় বেশি দিন থাকার নিয়ম নেই, আমি ওকে বিয়ে করে এখানে সব সময় থাকবো। ওঝা বলল, এটা বদজিন, উনি কালকের ব্যবস্থা করবেন, কিন্তু মেয়েটাকে এরপর আর কোথাও খুঁজে পাওয়া যায় না। অনেক খোঁজা হয়। অনেক দিন পর মেয়েটা গ্রামে ফিরে আসে, সাথে একটা বাচ্চা নিয়ে। গ্রামের মানুষের কোনো উত্তরই মেয়েটা দিতে পারেনি, শুধু বলেছিল এটা ওর ছেলে। মেয়েটাকে ছেলে সহ গাছের সাথে বেঁধে ফেলে ওর ভাইয়েরা। সাথে সাথেই গর্জন শোনা গেল। মেয়েটা আকণ্ঠ গলায় বলছে, ও আমার স্ত্রী, এখানে বেড়াতে এসেছে, কিছুদিন পরই চলে যাবে। কিন্তু সেদিনই ওঝা ডেকে ওকে তওবা করানো হয় যাতে এদিকে আর না আসে। জিনটা তখনই চলে যায়, আর কখনোই আসেনি। মেয়েটাও নিখোঁজ হয়নি। সেই ছেলেটার এখন বয়স 11 বছর, মাদ্রাসায় পড়াশোনা করে, অসম্ভব রকম ভালো ছাত্র, এখনই হাফিজি শেষ করে ফেলেছে। মহিলাটাকে অনেকবার জিজ্ঞাসা করা হয়েছিল কোথায় ছিল, বাচ্চা কিভাবে আসলো, ও বরাবরের মতোই চুপ ছিল। ছেলেটি অসম্ভব সুন্দর। ছেলেটাকে গ্রামের সবাই জিনের ছেলে নামে চেনে। গ্রামটা কিশোরগঞ্জের কাছাকাছি জাহাঙ্গীরপুরে। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব।
ঘটনাটা যিনি পাঠিয়েছেন তিনি তার নাম উল্লেখ করেননি। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। নানু বাড়িতে গিয়ে একবার একটা ঘটনা শুনেছিলাম। আমার নানু বাড়িটা বরগুনা জেলার দোয়েল চত্বরে। সেখানে এমন একজন লোক আছে যিনি কিনা পরীর নজরে পড়েছেন। সারাটা জীবন ধরে তিনি পরীর বসে রয়েছেন। নাম মিজান। ঘটনা শুরু ছোটবেলায়। তার যখন 4 বছর বয়স ছিল তখন থেকে। একদিন তিনি পুকুর পাড়ে একা বসেছিলেন। তার চেহারা অসম্ভব সুন্দর ছিল। কিছুক্ষণ পর তার মা তাকে খুঁজতে এসে দেখেন তার পায়ের জুতো দুটো দুদিকে ছড়িয়ে আছে, কিন্তু তার ছেলে কোথাও নেই। সারা এলাকা জুড়ে হই হুল্লোড় পড়ে গেল। সারা পাড়া অনেক খোঁজাখুঁজির পরও তাকে খুঁজে পাওয়া গেল না। যে পুকুরের সামনে সে বসেছিল সেই পুকুরের পানিও সেচে ফেলা হলো, কিন্তু তার খোঁজ মিলল না। সবাই নিরাশ মনে যার যার বাড়ি ফিরে গেল। মিজান নানুর বাড়িতে যখন শোক বিরাজ করছে তার ঠিক 2 দিন পর একজন মহিলা দুপুরবেলা পুকুর পাড়ে গিয়ে দেখলো মিজান নানু পুকুর ঘাটের সিঁড়িতে অজ্ঞান হয়ে পড়ে আছে। পুরো এলাকায় দ্বিতীয়বারের মতো হই হুল্লোড় শুরু হয়ে গেল। তাকে বাসায় নিয়ে আসা হলো। যখন তার জ্ঞান ফিরল তখন তার শরীরে প্রচণ্ড জ্বর উঠে গেল। টানা 3 দিন ভোগার পর যখন জ্বর নামলো তখন তার মা তাকে জিজ্ঞাসা করলো সে কোথায় গিয়েছিলেন। তখন তিনি বললেন একটি অত্যন্ত সুন্দরী কুমারী মেয়ে তাকে তার সাথে করে জোর করে নিয়ে গিয়েছিল, কিন্তু কোথায় গিয়ে নিয়ে গিয়েছিল তা তিনি কিছুতেই মনে করতে পারলেন না। অতটুকু ছোট বাচ্চার পক্ষে একা একা কোথাও গিয়ে 2-3 দিন থাকা সম্ভব নয়, আর এরকম একটা কথা বানিয়ে বলাও সম্ভব নয়। তাই সবাই তার কথা বিশ্বাস করে নিল। এই ঘটনার পর মিজান নানুর ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেন তার অভিভাবকেরা। এরপর থেকে প্রায় সে ঘর থেকে উধাও হয়ে যেতেন। ফিরতেন 2-3 দিন পর, আর সব সময় সে বলতেন একটা সুন্দরী মেয়ে তাকে নিয়ে গিয়েছিল। তাকে ওই এলাকার স্থানীয় একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। তিনি তার সাথে কথা বলা শুরু করলেন। এরপর তার অভিভাবকদের জানালেন মিজান নানুকে এক পরীর খুবই ভালো লেগেছে। সে মিজান নানুকে ছাড়তে নারাজ। সে তাকে তাবিজ আর পানি পরা দিলেন, কিন্তু সেগুলোতে কোনো কাজ হতো না। দেখা যেত বিছানা থেকে মিজান নানু ওধাও, আর ছিঁড়ে পড়ে আছে তার হাতে বাঁধা তাবিজ। এইরকম প্রায় হতে লাগলো। অনেক কবিরাজ ওঝা দ্বারা অনেক চেষ্টা করা হলো ওই পরীকে ছাড়ানোর জন্য, কিন্তু সে যায়নি। আস্তে আস্তে বড় হতে লাগলো মিজান নানু, কিন্তু মিজান নানুর পিছু ছাড়লো না পরীটা। বড় হওয়ার পর জোর করে পরীটাকে তার সাথে নিয়ে যেতে চাইলো। বন্দরে একটা দোকানে বসতো মিজান নানু। কিছুদিন পর পরই সেই দোকানের পাল্লা হঠাৎ বন্ধ হয়ে যেত। দেখতো বন্দরের লোকেরা, আর ভেতর থেকে পাওয়া যেত ধস্তাধস্তির শব্দ। কিন্তু সবার প্রশ্ন ছিল তার হাতে এতগুলো তাবিজ থাকার পরও কিভাবে পরী তার কাছে আসতো। পরে মিজান নানুর মুখ থেকে শোনা যায় তার হাতে তাবিজ থাকা অবস্থায় পরী তার কাছে আসতে পারতো না। পরী আগে তাকে সম্মোহিত করে ফেলতো এবং তারই হাত দিয়ে তার নিজের হাতে তাবিজগুলো খুলিয়ে নিত। এরপর তাকে জোর করে ধরে নিয়ে চলে যেত, কিন্তু কোথায় নিয়ে যেত, কি করত, আর নানুর মনে থাকতো না তা। একদিন বন্দরে নানুকে দোকান বন্ধ করতে দেখে পাশের আরো কয়েকজন দোকানদার। তারা তখন একত্রে বাড়ি ফিরছিলেন। কিছু দূর যাওয়ার পর মিজান নানু চিৎকার শুনে তারা তার দোকানের সামনে ফেরত যান। গিয়ে দেখেন মিজান নানু অজ্ঞান হয়ে শুয়ে পড়ে আছেন। তার মুখে একটি মিষ্টি গুজে দেওয়া হয়েছে। মিষ্টিটা তার মুখ থেকে বের করার পর তারা খেয়াল করেন মিষ্টিটা গরম, যেন মাত্র বানানো হয়েছে। পরীর আসর থাকার কারণে মিজান নানুকে প্রায় এলাকাবাসীরাই বেশ ভয় পেতেন। মিজান নানুর যখন বিয়ের বয়স হয়ে গেল তখন তার মা ভাবলেন তাকে বিয়ে দেবেন, কিন্তু বাদশাদে সেই পরী সে কিছুতেই বিয়ে হতে দেবে না নানুর। কোনো না কোনোভাবে বাধা প্রয়োগ করতে থাকেন। ওদিকে তার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, আর তার মাও তখন তার বিয়ে দেওয়ার জন্য কোমর বেঁধে নামেন। ওই সময় পরীটা একদিন রাতে প্রথমবারের মতো মিজান নানুর মায়ের সাথে সাক্ষাৎ করতে আসে। মিজান নানুর মায়ের ভাষ্যমতে ওই পরী নানুর মাকে আম্মা বলে সম্বোধন করেছিল। তার কণ্ঠ নাকি খুবই মিহি এবং নরম ছিল, ব্যবহারও খুব মিষ্টি। পরীটা তাকে অনুরোধ করেছিল যাতে তিনি তার ছেলেকে বিয়ে না দেন। সে নাকি ছোটবেলা থেকেই মিজান নানুকে ভালোবেসেছে, স্বামী হিসেবে মেনেছে। সে কিছুতেই তাকে ছাড়তে পারবে না। সে তো তার ছেলের কোনো ক্ষতি করছে না, নিয়ে গিয়ে আবার ফেরত দিয়ে যাচ্ছে। তাহলে তারা কেন তার সাথে এই অন্যায় করতে চাচ্ছে? তারপর নাকি তিনিও পরীর কাছে অনেক কান্নাকাটি করেছেন, হাতে পায়ে পড়েছেন, আর ছেলেকে বিয়ে দেওয়ার অনুমতি চেয়ে, তা না হলে তার বংশ নির্বংশ হয়ে যাবে।
অনেক অনুরোধের পর নাকি পরে এই শর্তে রাজি হয় যে সে তাকে এখনকার মতো মাঝে মাঝে তার কাছে নিয়ে যাবে এবং তাদের পুত্রবধূ ওই পরিচয়তে সুন্দর হতে পারবে না। পরে মিজান নানু একটি সাধারণ শ্যামলা মেয়েকেই বিয়ে করিয়েছিলেন। বিয়ের পরও প্রথম ওই পরি তাদের বৈবাহিক জীবনে সমস্যার সৃষ্টি করেছিল। এখন মিজান নানুর বয়স 63 বছর। এই বুড়ো বয়সেও মিজান নানু মাঝে মাঝে উধাও হয়ে যান 2-3 দিনের জন্য। তার দোকান এখনও অসময়ে বন্ধ হয়ে যায়, কিন্তু এখন আর কোনো ধস্তাধস্তির শব্দ শোনা যায় না। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। ঘটনাটা যিনি লিখেছেন তিনি তার নাম উল্লেখ করেননি। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। চট্টগ্রামের কম বেশি অনেকেই কালুরঘাট ব্রিজের নাম শুনেছেন নিশ্চয়ই। চট্টগ্রামের বাইরের অনেকেও শুনেছেন সেই ব্রিটিশ আমলে তৈরি করা ব্রিজটির কথা। সেই ব্রিজে আমার সাথে ঘটা এক ঘটনার কথা। নবম শ্রেণী থেকেই যেন ঘর থেকে স্বাধীনভাবে চলার লাইসেন্স পেয়ে গেছিলাম আমি। চলে যেতাম বন্ধুদের সাথে ঘুরতে। দশম শ্রেণীতে তা আরও বিস্তার আকার ধারণ করে। সেই সুবাদে ওই এলাকার কালুরঘাট ব্রিজের ওপারে এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম আমি গ্রীষ্মের ছুটিতে। সেখান থেকে আমার আজকের ঘটনার সূত্রপাত। ট্যাক্সি ভাড়া করে 4 বন্ধু আন্দরকিল্লা থেকে রওনা দিলাম। দুপুরের সময়তেই বাসা থেকে না খেয়ে বের হতে দিল না। যাই হোক, সবাই নিজ নিজ বাসা থেকে খেয়ে এসেছিলাম। তাও এক একজনের আস্তে আস্তে 4:30 থেকে 5টা বেজে গেল। রাস্তায় ছিল আর জ্যাম। ট্যাক্সি করে যাওয়ার সময় কালুরঘাট ব্রিজ আসতেই 6টা পার হলো। হঠাৎ আমার এক বন্ধুর পিপাসা লাগলো, তাই ব্রিজের আগেই সে নেমে পড়লো। বাকি 2 বন্ধু প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে কোথায় যে হারিয়ে গেল। একটু খুঁজতেই দেখি 2 জন সিগারেট খাচ্ছে। জানে যে আমার জন্য গাড়িতে খেতে পারবে না। শেষ করে নাস্তা সহ করে ট্যাক্সিতে উঠতে 6:30 পার হলো। ব্রিজের মাঝ বরাবর পৌঁছাতেই গাড়িটা আচমকা নষ্ট হয়ে গেল। পিছনে গাড়িগুলো হর্ন বাজাচ্ছে। নেমে ওনাকে হালকা সাহায্য করে ঠেলে ব্রিজটা পার করালাম। কৃতজ্ঞতা স্বরূপ 40 টাকা ভাড়া কম নিল। কিন্তু ট্যাক্সিটা যখনই আমরা ঠেলছিলাম, এক বুড়ো 90 ছুঁই অবস্থা আমাদের তাড়া করছিল আর বলছিল, তাড়াতাড়ি যা, বিপদ আছে তোদের, তাড়াতাড়ি যা। বুড়ো বয়সে ভীমরতি ধরেছে ভেবে কোনো পরোয়া করি নাই। জানি না এর সাথে আদৌ ঘটনার সাথে কোনো সম্পর্ক আছে কিনা। তো সেদিন বন্ধুর বাড়িতে গিয়ে ফ্রেশ হওয়ার পরে খাবার খেয়ে আড্ডা দিয়ে রাত কাভার করে দিই। পরের দিন সকাল থেকে পুরো আশেপাশের বাজার হাট মহল্লা ঘুরতে ঘুরতে বিকেলে নাইম বলল ব্রিজের সেখানে হেঁটে আসার জন্য। অবশ্য লিটন মানে যার বাড়িতে উঠেছিলাম সে বারণ করেছিল। কাছেই ছিলাম বলে চলে গেলাম। আমরা 6 জন ছিলাম, 5 বন্ধু আর লিটনের ছোট ভাই। কিছুক্ষণ থাকলাম, ছবি তুললাম, আড্ডা দিলাম। সজীব আর জয় আগের মতোই পকেট থেকে সিগারেট বের করে খাওয়া শুরু করবে, কিন্তু ম্যাচ ধরাতে পারছেন না। বাতাস একটা এসে বারবার নিভিয়ে দিচ্ছে। যতই আড়ালে জ্বালাতে যাক না কেন নিভেই যাচ্ছে বারবার। অবাক হলাম বিষয়টা, কারণ 2-3 বার হলে মানা যায়, তবে এতবার। বিষয়টাকে পাত্তা না দিয়ে স্কুলের কথাগুলো তুললাম। এক একজনের স্কুল জীবন কিভাবে কাটছে তা নিয়ে কথা তুললাম। হঠাৎ করেই লিটনের মাথায় কে যেন আঘাত করলো। ওর মাথায় যে কেউ হাত দিয়ে সজোরে আঘাত করেছে সেটার আওয়াজ এত বেশি ছিল যে আমরা তা স্পষ্ট শুনেছি, তবে বুঝতে পারছিলাম না কে ছিল। ও ভাবলো কেউ দুষ্টমি করছে, কিন্তু না। নাইম বলল কিছুক্ষণ ধরে তারও কেন যেন মনে হচ্ছে কেউ তার পিঠে হাত বুলাচ্ছে। বিষয়গুলো কেমন যেন লাগছিল, ঠিক সুবিধার ঠিক ছিল না। আমারও আবার কেন জানি অস্বস্তি বোধ হতে লাগলো। এসবের মাঝেই 2 থেকে 3 মিনিট পরে আমরা খেয়াল করলাম একটু দূরেই ব্রিজ থেকে কে যেন রেলিংয়ের উপর লাফ দেওয়া অবস্থায় দাঁড়িয়ে। একটি মেয়ে যতটুকু বুঝলাম। তবে বলার মতো বিষয় হচ্ছে যে জয় আর আমি ছাড়া কেউই তাকে দেখছে না। কি করব বুঝতে পারছিলাম না। এমন সময় সে নদীতে লাফ দিল এবং সাথে সাথেই আমরা 2 জন চিল্লাতে শুরু করলাম। আমাদের দেখে বাকি 4 জন বেশ ভয় পেল। কি করব বুঝতে না পারে পিছনে সরে এসে খেয়াল করলাম একটা অবয়ব, ঘন কালো একটা অবয়ব। জগতের সমস্ত অন্ধকার একত্র হয়ে যেন কিছু একটা আমার সামনে আকার ধারণ করেছিল, যা ছিল প্রচণ্ড ভয়াবহ। মুখ দিয়ে প্রাণ বের হওয়া অবস্থায় এক দৌড়ে ব্রিজ পার হলাম। একজন বয়স্ক জেলে আমাদের এই অবস্থা দেখে কি মনে করে যেন আগুন জ্বালিয়ে ছুতে বললেন এবং তার জলের কিছু অংশ কেটে আমাদের দিলেন। তারপর একটু দোয়া পরে ফু দিয়ে বললেন বাসায় চলে যেতে। বাড়িতে এসে কাউকে কিছু বললাম না। পরের দিন সকালে
সব বলে তাদের কাছ থেকে জানতে পারলাম যে অনেক আগে একটা মেয়ে নাকি সেখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। সেদিনের মতো বাড়ি থেকে পরের দিনই আমরা চলে আসি। গাড়ি যখন ব্রিজ দিয়ে যাচ্ছিল তখন যে যার ধর্ম মতো প্রার্থনা করছিলাম। আবার আন্দার কিল্লাতেই আসলাম। কারো মুখেই কোনো উল্লাস নেই, এক অস্বস্তি আর ভয় যেন ভিতরে বাসা বেঁধেছিল আমাদের মাঝে। বিদায় দিয়ে সবাই আলাদা হয়ে গেলাম। আজও যখন সেই দিনটির কথা মনে করি তখনই শরীর বেয়ে ঘাম ঝরে। তাই এটা সম্পর্কে বন্ধুমহলে কথা তুলিই না। লিসেনার্স, এবার আমরা আজকের শেষ ঘটনায় চলে যাব। ঘটনাটি পশ্চিমবঙ্গের একটি ছোট গ্রামের ঘটনা। আজ থেকে প্রায় 50-60 বছর আগের কথা। গ্রামটির 80% মানুষের জীবিকা নির্বাহের প্রধান উৎস ছিল কৃষিকাজ। গ্রামটি ছিল বেশ সচ্ছল। এই গ্রামের এক প্রান্তে একটি মাঠ ছিল, আর মাঠের পাশেই ছিল বিশাল এবং 100 বছর পুরনো একটি আম গাছ। আসলে 100 বছর পুরনো বলাটা হয়তো ভুল হতে পারে, কারণ ওইটা কত পুরনো ছিল তা হয়তো আমাদের সবচেয়ে প্রবীণ ব্যক্তিটিও বলতে পারবে না। গাছটির গোড়ায় বেশ বড় একটি কোটর ছিল, আর ওই কোটরে বাস করত এক পাগল। সবসময় সে কোটরের ভেতরেই থাকতো। যখন তার খাবারের দরকার হতো শুধু সে তখন বের হতো। গ্রামের কাউকেই সে কোনো রকম জ্বালাতন করতো না, আর গ্রামের সবাই তাকে খাবার দিত। সে জ্বালাতন করতো না বলে কেউ তাকে ঘাঁটতেও যেত না। এর মাঝে অবশ্য গ্রামের কিছু ছেলে দেখতে গিয়েছিল যে সে আসলে সারাদিন গাছের কোটরে কি করে, কিন্তু তারা দেখতে পায় সে সব সময় বসে থাকে। তো তাদের অতি উৎসাহে ভাটা পড়ে, তারা আর দেখতে যায় না। তো এভাবেই সবাই বেশ শান্তিতেই দিন কাটাচ্ছিল। একদিন গ্রামের কিছু গুরুজন সবাইকে ডেকে সিদ্ধান্ত নিল যে আমরা তো আল্লাহর রহমতে সবাই বেশ সচ্ছল, তাই সবাই মিলে গ্রামে একটি মাহফিলের আয়োজন করি। তো সবার কাছ থেকে চাঁদা তুলে মাহফিলের আয়োজন করা হলো। প্রধান বক্তা হিসেবে দাওয়াত দেওয়া হলো ফুরফুরা শরীফের বড় হুজুর সাহেবকে। নির্দিষ্ট দিনে যথারীতি মাহফিল শুরু হয়ে গেল। অনেকেই হয়তো দেখে থাকবেন যে মাহফিলকে কেন্দ্র করে মাহফিলের অংশে আশেপাশে কিছু কিছু ছোট ছোট দোকান, মণিহারি দোকান বসে। এখানেও এর ব্যতিক্রম ছিল না। বড় হুজুর কেবল যখন স্টেজে উঠলেন ঠিক ওই সময় সেই পাগলটি মাহফিলে প্রবেশ করলো এবং একটি খাবারের দোকানের সামনে যে হাত পেতে খাবার চাইলো। দোকানি তখন জিলেপি ভাজছিল। দোকানি তাকে না দেখার ভান করলো। পাগলটি আবার চাইলো। এভাবে 3-4 বার চাওয়ার পর দোকানি রাগ হয়ে কড়াই থেকে ফুটন্ত জিলাপি তার হাতের উপর ছেড়ে দিল। তখন পাগলটি চিৎকার করে উঠল। পাগলটি তখন ঘুরে দৌড়াতে লাগলো আর চিৎকার করে বলতে লাগলো সব কিছু জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। তার এই কথাগুলি বড় হুজুরের কানে গিয়েছিল। তিনি সঙ্গে সঙ্গে কমিটির লোক পাঠালো ঘটনা জানার জন্য। তারা এসে সব জানালো বড় হুজুরকে। সব শুনে হুজুর তাদের বললেন, সব সামিয়ানা কি তোমাদের ভাড়া করা? যদি তাই হয় তাহলে যেগুলি দামি সেগুলো দ্রুত খুলে ফেলো আর সবাইকে সরে যেতে বলো। আর ওই পাগল কোথায় থাকে যে জানো, আমার সাথে আসো, দেরি হয়ে গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো হুজুর আম গাছটার কাছে যখন গেলেন তখন দেখলেন কোটর শূন্য, ওখানে কেউ নেই। ওদিকে 4-5টি সামিয়ানা খুলতে না খুলতেই সেই দোকান থেকে কিভাবে যেন আগুন লেগে গেল, আর সঙ্গে সঙ্গে আগুনে চারপাশ ছড়িয়ে গেল। সেই আগুনে আর কারো না কোনো ক্ষতি না হলেও শুধুমাত্র সেই দোকানই বাঁচতে পারল না, পুড়ে সে মারা গেল। পরে হুজুরের কাছ থেকে জানা গেল যে সে কোনো সাধারণ পাগল ছিল না, সে ছিল আল্লাহর পাগল। সে শুধু ওই কোটরে বসে আল্লাহর ধ্যানে মশগুল থাকতো। হুজুর যাবার সময় বলে গেলেন, তোমরা আজ এমন একজনকে হারালে যার ক্ষতিপূরণ কখনোই করতে পারবে না। লিসেনার্স, পরিশেষে শুধু এতটুকুই বলবো যে আমরা অনেক সময় পাগল ভেবে খারাপ ব্যবহার করে ফেলি। আসলে এটা করা ঠিক না, কারণ কি আল্লাহর পাগল আর কি সত্য পাগল এটা আমরা সাধারণ মানুষ কখনোই বুঝতে পারবো না। তাই বলছি, তাদের সাহায্য যদি না করতে পারি, আমাদের দ্বারা তাদের যেন কোনো ক্ষতিও না হয়। লিসেনার্স, ঘটনাটি লিখে পাঠিয়েছেন জুবাইদা বাসের। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমাদের জানান, আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের লাইক কমেন্টগুলো আমাদের নতুন ঘটনা দিতে উৎসাহিত করে। প্রিয় লিসেনার্স, আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে জিমেল আইডি দেওয়া আছে, bhutfmrat@gmail.com। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্যের সাথে ঘটনাগুলো শুনে থাকার জন্য।